আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, প্রথমবারের মতো ৭ বিভাগীয় শহরে পরীক্ষা। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় আটক এক, স্বচ্ছ তদন্তের দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ। এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানার স্থায়ী বরখাস্ত দাবি, চলমান পরীক্ষা সাময়িক বন্ধ। শুনছিলেন ফায়ার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি তানজির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: পর্দা উঠল গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবের, অসাম্প্রদায়িক চেতনা চেয়ারত বাংলার ঐতিহ্য সমুন্নত রাখার প্রত্যয়। করোনা মহামারীতে কয়েক দফা পেছানোর পর শেষ পর্যন্ত শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটে পরীক্ষার মাধ্যমে শুরু এ ভর্তিযুদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১,৮৩৫ আসনের বিপরীতে লড়ছে ১,১৭,৯৫৭ জন। বিস্তারিত জানাচ্ছেন রাসেল খান। ১.৫ বছর পর শিক্ষার্থী অভিভাবকদের পদচারণায় সরব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। স্বাস্থ্যবিধি মেনে একে একে পরীক্ষা হলে ঢুকতে হয়েছে শিক্ষার্থীদের। বিজ্ঞান অনুষদের ক ইউনিটে আসন সংখ্যা ১,৮৩৫। সুযোগ পেতে ভর্তিযুদ্ধে শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের আওতায় আনা হয়েছে, সেটাও একটি বড় বার্তা। সে কারণে অভিভাবকদেরকে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখুন, যত্নশীল থাকুন, যাতে কোনো সন্তান কোনোভাবেই বিভ্রান্তি হয়ে ওই অন্য কোনো খপ্পরে, দালালদের অথবা কোনো কুচক্রী মহলের অসাধু চক্রের খপ্পরে না পড়ে। ১.৫ ঘন্টার পরীক্ষা শেষে বেরিয়ে এসে শিক্ষার্থীরা জানান, স্বল্প সময়ের নোটিশে পরীক্ষা হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না। হঠাৎ করে ডেট দিচ্ছিল, আবার ডেট চেঞ্জ হচ্ছিল, তো সেইভাবে মোট মিলায় প্রিপারেশন খুব একটা ভালো সেরকমও বলা যায় না, হয়েছে মোটামুটি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যেহেতু প্রিপেয়ার করার জন্য সময় পেয়েছি। পরীক্ষার পরিবেশটা খুব ভালো ছিল, আর মোটামুটি প্রশ্ন একটু সহজই আসছে। করোনার কথা চিন্তা করে প্রশ্ন স্ট্যান্ডার্ডে করেছে, বেশি হার্ড কোশ্চেন করে নাই। অবজেক্টিভ পার্টটা সহজ ছিল, রিটেন পার্টটা একটু কঠিন ছিল। এবারই প্রথম ঢাকা ছাড়াও ৭ বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২০-২১ বর্ষের এটাই প্রথম পরীক্ষা। অনেক ভয় পাচ্ছি, বাট নার্ভাস ফিল হচ্ছে, জানি না কি হবে। পরীক্ষা ইনশাল্লাহ আল্লাহ ভরসা, প্রিপারেশন ভালোই নিছি। ভালো লাগছে, কিন্তু একটু কিছুটা টেনশন আছে। সংক্রমণ রোধে এই ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব আলোচনায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলসিঙ্কির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে ছিল কয়েক ঘন্টার যাত্রা বিরতি। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থে যখন যা দরকার তিনি তাই করবেন। সব পরিকল্পনায় প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে। গত নির্বাচনের আগে ভিশন ২০৩০ নামে বিএনপি যে স্ট্যান্ডবাজি করেছে তা এখন ডিপ ফ্রিজে। অনুষ্ঠানে সেতুমন্ত্রী জানান, নদীর নাব্যতা ধরে রাখতে দৌলদিয়া পাটুরিয়ায় টানেল করার পরিকল্পনা রয়েছে। পদ্মা সেতু একটা হয়েছে, এখন দাবি উঠেছে দৌলতদিয়া থেকে পাটুরিয়া, এখন এইটার পাশে আবার আরেকটা,
এই দুটা হলে নদীর নাব্যতা কী হবে, এটা কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। কাজে ওটাকে আমরা সেতু না করে আন্ডারপাস করার চিন্তা ভাবনা করছি। কক্সবাজারে শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় একজনকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ এপিবিএন। আহত ব্যক্তির নাম মোহাম্মদ সেলিমুল্লাহ ওরফে লম্বা সেলিম। এদিকে মুহিবুল্লাহ হত্যার নিন্দা ও স্বচ্ছ তদন্তের দাবিতে সরব পশ্চিমা গোষ্ঠী। দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ হিউম্যান রাইটস ওয়াচ। আরও জানাচ্ছে নাজারুল ইসলাম। সন্ত্রাসীদের গুলিতে নিহত রোহিঙ্গাদের শীর্ষ নেতা এবং আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যা মামলার আসামিদের ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে এক রোহিঙ্গা যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। সেলিমুল্লাহ ওরফে লম্বা সেলিম নামের ২৬ বছর বয়সী ওই যুবককে কুতুপালং ৬ নম্বর ক্যাম্প থেকে আটক করা হয়। আমরা গ্রেপ্তার করে তাকে থানা পুলিশের হাতে দিয়ে দিয়েছি। পরবর্তীতে হয়তো বাকি কিছু জানা যাবে যে কতটুকু পরিমাণ বা কিভাবে হত্যাকাণ্ডটি হয়েছে। এদিকে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় সাড়া পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এছাড়া হত্যাকারীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বুধবার রাতে উখিয়ার কুতুপালং লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। পরদিন মামলা করেন তার ভাই হাবিবুল্লাহ। আজহারুল ইসলাম, ২১ টেলিভিশন। ১৪ শিক্ষার্থীর চুল কাটায় সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। শুক্রবার সকালে শিক্ষার্থীরা এক দফা দাবিতে অনশন কর্মসূচি শুরু করে। এর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ফারহানা ইয়াসমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সাথে চলমান সকল পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়, তবে খোলা থাকছে ক্যাম্পাস। করোনায় ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ২৭,৫৩১। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ৮২১টি ল্যাবে ২৪,৬৭০ নমুনা পরীক্ষায় শনাক্ত ৮৪৭। মোট শনাক্ত ১৫,৫৬,৭৫৮। নতুন ৯৬০ জন সহ সুস্থ ১৫,১৬,৯০১। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ৩.৪৩%। সুস্থতা ৯৭%-এর বেশি ও মৃত্যুহার ১.৭৭%। এ পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে ৯৭,৫৫,৯৬১টি। রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আহত ২ শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ৬তলা ভবনের ৩ তলার একটি রুমে ২ জন শিক্ষার্থী মেস ভাড়া করে থাকতেন। পুলিশ জানায় আহত শিক্ষার্থীদের একজন ইয়াসিন তালুকদার, তার বাড়ি চাঁদপুর। অপর শিক্ষার্থীর নাম পরিচয় না জানা গেলেও আনুমানিক বয়স ২৭। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাব, ডিএমপির সিটিসি, ডিবি সহ বিভিন্ন ইউনিটের সদস্যরা। প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, আমরা ঘরে দেখলাম চার্জার আছে, তারপরে কম্পিউটারে মাউস দেখলাম, একটা টেবিল ফ্যানের অবশিষ্ট অংশও দেখলাম। এখন এখানে ওই বম ডিসপোজাল টিম আলামত নিয়ে গেছে, ওরাই মূলত মূলটা বলবে। আমরা এখন যা যা দেখলাম নিয়ে যাচ্ছি। আর যেহেতু দুজন এখনও চিকিৎসাধীন অবস্থা আছে সে আপনাদের বাহান ইউনিটে, আর দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে থানাতে। তো এই সবগুলো এক জায়গায় করতে পারলে আমরা হয়তো আরেকটু ভালো তথ্য দিতে পারবো। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সরবরাহ বাড়লেও ইলিশের বাজার চড়া, বাড়তি দামেই ভোজ্য তেল ও চিনি বিক্রি। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। বাজারে ইলিশের সরবরাহ প্রচুর, তারপরও দাম চড়া। সবজির দর আগের মতো থাকলেও কমেছে মরিচের দাম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল ও চিনি। মানিক শিকদারের রিপোর্ট।
4 অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ হয়ে যাবে, তাই ক্রেতার ভিড় সুস্বাদু এই রূপালী মাছের বাজারে। বিক্রেতারা বলছেন সরবরাহ বেড়েছে, তবে ক্রেতাদের অভিযোগ দাম এখনো চড়া। চাঁদপুর থেকে ইলিশ মাছের রেট অনেকটা কেজিতে বেশি দিয়ে নিয়ে যেতেছে। ওই যে এক্সপোর্ট ইন্ডিয়া চলে যেতেছে। গত সপ্তাহে বিক্রি করতাম 1100 টাকা, এই সপ্তাহে বিক্রি করতেছি 1400 1450 টাকা। সবজির বাজার আগের মতোই 40 থেকে 60 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে প্রায় সব রকমের সবজি। কাঁচামরিচের দাম কমে হয়েছে 100 টাকা। চিচিঙ্গা 40 বেশি, করলা 50-40 বেশি, ঝিঙ্গা 50-40, বেগুন 50-60, পটল 40, সিম 120-100। মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা, তবে গরু ছাগলের মাংসের দাম অপরিবর্তিত। 270-80 ছিল, এখন 290-300। মানে আমদানির উপরে সব কিছু। খামারিরা বলতেছে খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, আমরা পোষাইতে পারি না। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চিনি। চিনি কীভাবে বিক্রি করুন বলেন, আমাদের বর্তমান কিনা পড়ে 76-77 টাকা, গভর্নমেন্ট বসতে আছে 74 টাকা। ভোজ্য তেল, চাল, মশলার বাজার অপরিবর্তিত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বাস অবিশ্বাসের সংসারে অনেকের জায়গা মেলে না। নিজ ঘরে পরবাসী সব মানুষ শেষ পর্যন্ত বেছে নেন একাকী জীবন, খোঁজেন শান্তির পরশ। প্রতিটি প্রবীণ নিবাস তাই বেদনার বহু গল্পের ভাণ্ডার। আর এই গল্পের বাকিটা শোনাচ্ছেন আহমদ বাবু। আমেনা বেগম সরকারি চাকরি করতেন। সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর সংসারে তার গুরুত্ব কমেছে, আর চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি হয়েছেন মূল্যহীন। অশান্তির সংসার ছেড়ে শান্তির আবাস গড়েছেন গাজীপুরের বৃদ্ধাশ্রমে। আমি আত্মহত্যা করার জন্য পথ বেছে নিয়েছিলাম। পরে বললাম কেন আমি আত্মহত্যা করব, এত দিনের পুরনো সব যন্ত্রণার থেকে আমি অনেক ভালো আছি। গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু না। আমেনার মতো আরও অনেকেই হয়েছেন সংসার বিভাগী, নিরুপায় হয়ে আশ্রয় নিয়েছেন প্রবীণ নিবাসে। আমার পাশে যিনি বসে আছেন ওনার নাম গুলনাহার। ওনার ঢাকার লালমাটিয়ায় বাড়ি, ছেলে নাতি ছেলে সবাই আছেন। তারপরে উনি আছেন এই বৃদ্ধাশ্রমে। চলুন আমরা তার জীবনের গল্প শুনি। কষ্ট করে মরতে চাই না, এরকম অবস্থাতেই আল্লাহ যেন আমাকে নিয়ে যায়। গুলনাহার কিংবা ইয়াকুব শিকদারের গল্পটা আরও বেশি কষ্টের। জীবনের সব উপার্জন কেড়ে নিয়েছেন স্বজনেরা, জোটেনি ওষুধ কেনার টাকা। বাধ্য হয়ে শেষ ঠিকানা গড়েছেন মণিপুর বৃদ্ধাশ্রমে। কি করলাম জীবনে যা করলাম সব তো নষ্ট হয়ে গেল শেষ পর্যন্ত। দীর্ঘনিশ্বাস বলছে কপালের দোষে তারা একাকী, অসহায়। তবে এর মধ্যেও সুখ খুঁজে নিয়েছেন তাদের কেউ কেউ। একে একে আমার ক্যাশ টাকা তো গেলই, পরবর্তীতে পৈতৃক জায়গা জমিন সব কিছু। আমার ওয়াইফ যখন দেখলো আমার কিছু নাই, তখন সে তার মায়ের কাছে চলে গেল। আমাদের খাওয়ার দিক দিয়ে, কাপড়ের দিক দিয়ে, পড়ার দিক দিয়ে, কোনো দিক দিয়ে আমাদের অসুবিধা নেই। কৈশোরকালে স্বপ্ন ছিল প্রবীণদের সেবা করবেন। বৃদ্ধ বৃদ্ধার এই দুরবস্থা দূর করতে বিনা খরচে থাকা খাওয়ার সুযোগ করে দিয়েছেন জাহিদ মুকুল নামে এক মানব দরদি। আমি চাই যে আমার বৃদ্ধাশ্রমে যেন কোনো লোক না আসে। আমি চাই যে তাদের ছেলে মেয়ে যাদের জন্য জীবনের সব কিছু করেছে, একটা অসহায় বৃদ্ধ মানুষ, সে যখন 60 বছর বয়স হয়ে গেল, সে সময় অসহায় হয়ে পড়ল, তার আপনজন অর্থাৎ ছেলে মেয়েরা তাকে বিতাড়িত করলো, মানসিকভাবে অত্যাচারিত করলো, এইটা যেন না হয়। পিতামাতা জীবনের সর্বস্ব দিয়ে সন্তানদের লালন পালন করেছেন, বড় করেছেন, সমাজে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু এই বৃদ্ধ বয়সে এসে তাদের পরিবারে স্থান না হয়, এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে তাদের অবস্থান। আহমদ বাবু, 21 টেলিভিশন, বিশিয়া, গাজীপুর। এবার সংস্কৃতি সংবাদ। অসাম্প্রদায়িক চেতনা, চিরায়ত বাংলার আবহমান ঐতিহ্য সমুন্নত রাখার প্রত্যয়ে পর্দা উঠল 12 দিনব্যাপী গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে এবারের আয়োজন। 140টি নাট্যদল এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং আবৃত্তি সংগঠন অংশ নিচ্ছে উৎসবে। আদিত্য মামনের রিপোর্ট। দীর্ঘ 2 বছরের করোনাকাল কাটিয়ে আবারও উৎসবমুখর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।
দেশের সর্ববৃহৎ সাংস্কৃতিক পরিবেশনা গঙ্গা যমুনা উৎসবে যোগ দিয়েছেন হাজারো নাট্য ও সংস্কৃতি কর্মী। করোনার বিষাদ পেরিয়ে এ যেন মিলন মেলা। উচ্ছ্বাস তাই আয়োজকদের কণ্ঠেও। তবে করোনার কারণে আন্তর্জাতিক আবহ থেকে বঞ্চিত সংস্কৃতিমোদীরা। ভারতের দলগুলো যোগ দিতে পারেনি দুই বাংলার এই উৎসবে। একবার যেসব দল এসে গেছে বা যে ব্যক্তি এখানে এসে অনুষ্ঠান করে গেছেন তারকে বারবার এসবের কাছে কেন যেতে হবে? সংস্কৃতি অঙ্গনকে নতুন করে জাগিয়ে তোলা, তার মধ্য দিয়ে সাধারণ মানুষকে উজ্জীবিত করা, সেই কাজটি আমরা করতে চাই। চিরায়ত বাংলা, বাঙালি এবং নিপীড়িত মানুষের কথা বলবে দেশের নাট্য সাংস্কৃতিক আয়োজন, এমন প্রত্যয় বক্তাদের। দেশের মঞ্চ এবং সাংস্কৃতিক সংগঠনগুলোকে ঢেলে সাজানোর পরামর্শ দেন কেউ কেউ। যারা মঞ্চ ভাড়া নিয়ে অভিনয় করবেন তাদেরকে এই প্রণোদনা দেওয়া হবে। সংস্কৃতি হচ্ছে আসল বাংলাদেশের মুখায়ব প্রতিষ্ঠা করতে পারে বিশ্বে। পরে উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় বিভিন্ন দাবি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। অক্টোবর মাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এবং আমাদেরকে যে 1200 সংগঠনকে অনুদান দিয়ে সেই তালিকা আমি আপনাদের হাতে দেব। এরপর জাতীয় নাট্যশালায় নাট্যদল থিয়েটারের পরিবেশনায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় মঞ্চায়ন হয়। মামুনুর রশিদের রচনায় কহে ফেসবুক এবং ঢাকা জেলা শিল্পকলা একাডেমির জনকের মৃত্যু নেই নাটক দুটিও উপভোগ করেন দর্শকেরা। শিল্পকলা একাডেমির 5টি হলে 12 দিনের আয়োজন। নাটক ছাড়াও নানান আবৃত্তি সংগঠনের পরিবেশনায় মুখর থাকবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুভ সূচনা, উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসের খবর। জলবায়ু সম্মেলনে যোগ দিতে এখন ইতালিতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। বিমানবন্দর ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসানের নেতৃত্বে কনস্যুলেট সদস্যরা মন্ত্রীকে স্বাগত জানান। পরে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানান মিলান লম্বার্দিয়া শাখা আওয়ামী লীগের নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান মালিথা, নাজমুল কবির জামান, আকরাম হোসেন, মোহাম্মদ হানিফ শিপন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু, প্রথমবারের মতো 7 বিভাগীয় শহরে পরীক্ষা। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় আটক 1, স্বচ্ছ তদন্তের দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানার স্থায়ী বরখাস্ত দাবি, চলমান পরীক্ষা সাময়িক বন্ধ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।